এই নাও, একটু গরম গরম ভাতের মার খেয়ে নাও, তাহলে শরীরটা গরম হবে। আচ্ছা, আমি বলি কি, আজ কি না গেলেই নয়? বাইরে যা কুয়াশা পড়েছে, নিজের হাতটাই তো চোখে দেখা যাচ্ছে না। আমার কেমন যেন ভয় করছে গো। আরে গিন্নি, ভয় পাওয়ার কি আছে? আমি কি একা যাচ্ছি নাকি? দেবেনও তো আছে। আর শোনো, জেলের জীবন কি আর শীত মানলে চলে? আজ যদি বড় কোনো মাছ না পাই, তবে রানীর জন্য শীতের নতুন জামাটা কিনবো কি করে বলো? জানি, কিন্তু এই হাড় হিম করা শীতে নদীর জল তো বরফের মতো ঠান্ডা হয়ে আছে। তুমি তো এমনিতেই কদিন ধরে বলছো শরীরটা ভালো লাগছে না। একটু সাবধানে থেকো, দোহাই লাগে। বাবা, তুমি কি এখনই চলে যাচ্ছ? হ্যাঁ মা, তুই উঠলি কেন? অনেক শীত, তুই লেপের নিচে যা। আমি দুপুরের আগেই ফিরে আসব। তোর জন্যে আজ একটা বড় রুই মাছ ধরবো, ঠিক আছে? বড় মাছ এনো কিন্তু, আর ফেরার সময় আমার জন্য এক মুঠো লাল কুল এনো জঙ্গল থেকে। আমি তোমার জন্য অপেক্ষা করব। আচ্ছা মা, আনবো। তুই কিন্তু তোর মায়ের কথা শুনবি, একটুও দুষ্টুমি করবি না। সিধু মাছ ধরার জন্য বাইরে বের হয়ে গেল। মিথিলা আর রানী দরজায় দাঁড়িয়ে থাকে। সিধু উঠোন পেরিয়ে কুয়াশার মধ্যে মিলিয়ে যেতে থাকে। মিথিলার চোখে মুখে গভীর চিন্তার ছাপ। হে সৃষ্টিকর্তা, মানুষটাকে তুমি দেখে রেখো। কেন জানি না, আজ মনটা খুব কু গাইছে। উফ, যা শীত পড়েছে রে সিধু। হাত পা সব জমে যাচ্ছে। মনে হচ্ছে নদীর জল আর জল নয়, বরফ গলা বিষ। শীত তো লাগবেই রে ভাই, কিন্তু বসে থাকলে তো আর পেটের ভাত জুটবে না। নে, হাত লাগা, নৌকাটা ঠেলে জলে নামাই। হঠাৎ বটগাছের নিচ থেকে একটা খসখসে গলার আওয়াজ আর বিদ্রুপাত্মক হাসি শোনা যায়। কুয়াশা ভেদ করে মহেশ এগিয়ে আসে। তার পরনে একটা কালো কম্বল। তা পেটের ভাতের জন্য কি জানটা দিবি নাকি রে সিধু? কিন্তু আজ নদীর যা রূপ দেখছি, এ তো সাক্ষাৎ জমপুরি। সকাল সকাল এসব অলক্ষণে কথা বলিস না তো মহেশ। তুই এখানে কি করছিস এত ভোরে? আমাদের পেছনে লাগতে এসছিস? হ্যাঁ, আরে না না, আমি তো তোদের ভালোর জন্যই বলছি। কাল রাতে আমি পথ দিয়ে ফিরছিলাম, মাঝ নদী থেকে কেমন যেন একটা গোঙানির শব্দ আসছিল। আজ এই হাড় হিম করা শীতে নদীতে নামলে আর ফিরে আসা লাগবে না, সোজা পটল তুলবি দুজনেই। শুধু শুধু ভয় দেখিও তো না মহেশদা, আমরা গরিব মানুষ। ওসব ভূত প্রেতের ভয় আমাদের দেখিয়ে লাভ নেই। আমাদের কাছে খিদের জ্বালাটা শীতের চেয়েও বেশি। চলো দেবেন, ওনার কথায় কান দিও না। যা যা, আমার কথা তো শুনলি না। দেখিস আজ কি হয়। এই শীতে জমে কাঠ হয়ে না ফিরিস তো আমার নাম মহেশ নয়। সিধু ও দেবেনের নৌকা কুয়াশার মধ্যে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। মহেশ ঘাটে দাঁড়িয়ে কুটিল দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকে। সিধু, ওরে সিধু, জোরে টান দে ভাই। জালের ভারে তো মনে হচ্ছে আজ নদীর সব মাছ আমাদের জালেই উঠে এসছে। ঠিক বলেছিস রে দেবেন, মহেশটার মুখটা আজ দেখার মতো হবে। আজ যা মাছ পেয়েছি তা বেচে রানীর জন্য শুধু জামা না, একটা ভালো সোয়েটারও হয়ে যাবে। নে, আর এক হাঁচকা টান দে। এইও, দুজন মিলে হেইও বলে জোরে টান দেয়। জাল নৌকার পাটাতনে উঠে আসে। লাফালাফি করা বড় বড় রুই আর কাতলা মাছে নৌকা ভরে যায়। রূপালী মাছের ঝিলিক দেখা যায়। ও রে বাবা, এত বড় কাতলা তো আমি শেষ কবে দেখেছি মনে নেই। সিধু, আজ আমাদের কপাল খুলে গেছে রে। সব উপরওয়ালার দয়া ভাই। আজ মিথিলা খুব খুশি হবে। আজ তো খালি টাকার টাকা রে। হঠাৎ পরিবেশ পাল্টে যায়। বাতাসের শোঁ শোঁ শব্দ তীব্র হতে থাকে।
নদীর জল হঠাৎ করেই অস্থির হয়ে ওঠে। কুয়াশাগুলো যেন আরো ঘন হয়ে তাদের ঘিরে ধরে। সিধু হঠাৎ কাজ থামিয়ে দেয়। দেবেন, বড্ড শীত, আমার বড্ড শীত করছে রে, হাড়ের ভেতর পর্যন্ত কাঁপছে, আমি আর পারছি না রে। শীত তো করবেই, মাছ গাংজে। নে, মাছগুলো গুছিয়ে ফেলি, তাহলে শরীর গরম হয়ে যাবে। না রে, আমি আমি আর পারছি না, হাত পা সব অবশ হয়ে আসছে। সিধু, এই সিধু, কি হচ্ছে তোর? শরীর তো বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। এই চাদরটা নে, শক্ত হয়ে বস, আমি এক্ষুনি নৌকা ঘোরাচ্ছি। দেবেন, আমাকে আমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে চল ভাই, আমার যে কিছু ভালো লাগছে না। সিধু নৌকার পাটাতনে কুকড়ে বসে থাকে। দেবেন খুব দ্রুত বৈঠা বাইতে শুরু করে। কুয়াশা আর বাতাসের তীব্রতা যেন তাদের গিলে খেতে আসছে। দেবেন, আমার বুকের ভেতরটা কেমন যেন করছে, দম নিতে পারছি মারে, মনে হচ্ছে শ্বাস আটকে আসছে। সিধু, সাহস হারাস না ভাই, আর একটুখানি, আমরা প্রায় পাড়ে চলে এসেছি। তুই শুধু চোখটা খোলা রাখ, আমার দিকে তাকা সিধু। সিধু হঠাৎ বড় একটা শ্বাস নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। তার হাত বুক থেকে খসে পড়ে এবং সে ধপ করে পাটাতানে মাছগুলোর ওপর লুটিয়ে পড়ে এবং জ্ঞান হারায়। সিধু, ও সিধু, কথা বল ভাই। ওরে আমার সর্বনাশ হয়ে গেল রে। সিধু রে, ওঠ ভাই। বাঁচান, কে আছেন বাঁচান। ভাই একটু সাহায্য করো, নয়তো আমার বন্ধু মরে যাবে। আরে, এ তো সিধু। কি হয়েছে ওর? শরীর তো দেখি বরফের মতো হয়ে গেছে। জানি না ভাই, হঠাৎ বুকে হাত দিয়ে পড়ে গেল। তুমি একটু ধরো, ওকে এক্ষুনি বাড়ি নিয়ে যেতে হবে। দেরি হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সাবধানে দেবেন দা, চলো শর্টকাট রাস্তা দিয়ে যাই। দেবাশিস বাবুর বাড়ির পাশ দিয়ে গেলে জলদি পৌঁছবো। তবে আমি তোমাকে অর্ধেক পথ পর্যন্ত সাহায্য করতে পারবো। এরপর আমি একটু বাজারে যাব, আমার বউটার বড্ড জ্বর গো, ওর জন্য ঔষধ আনতে যেতে হবে। বাকিটা আশা করি তুমি একলাই মারবে। কুয়াশার বুক চিরে সিধুর অচেতন দেহ নিয়ে গ্রামের মেঠো পথ দিয়ে যেতে থাকে। পেছনে নদীতে নৌকায় রাখা মাছগুলো লাফালাফি করতে থাকে, যা এখন মূল্যহীন। মা, বাবা এখনো ফিরছে না কেন? সে কখন গেছে? আমার জন্য লাল কুল আনবে বলেছিল। বেলা যে অনেক হলো, বাবা কখন ফিরবে মা? চলে আসবে রে মা, হয়তো বড় মাছ পেয়েছে তাই দেরি হচ্ছে। তুই ঘরে গিয়ে বস, আমি দেখছি। ও মা, এ কি? ওগো দেবেন ভাই, এ কি হলো? ওর এমন অবস্থা কেন? কি হয়েছে ওর? জানি না বৌদি, সিধু মাছ ধরতে ধরতে হুট করে নৌকায় অজ্ঞান হয়ে গেছে। শরীরটা একদম বরফ হয়ে গেছে গো। ওগো, তুমি চোখ মেলছো না কেন? ওগো, শুনছো? আমার দিকে তাকাও। সিধু, ও সিধু, কথা বলছো না কেন? বাবা, ও বাবা, ওঠো না। তুমি না আমার জন্য মাছ আনবে? কথা বলো বাবা, কথা বলো। বৌদি, তুমি কেঁদো না, শক্ত হও। সিধুকে বাঁচাতে হলে এখনই কিছু করতে হবে। আমি আর এক মুহূর্ত দেরি করব না। আমি ছুটলাম পাশের গ্রামে সেই বড় কবিরাজ মশাইকে ডেকে আনতে। তুমি ওর হাত পায়ের তালু ঘষে গরম করার চেষ্টা করো। দেবেন উত্তরের অপেক্ষা না করেই ঝড়ের বেগে বেরিয়ে যায়। মিথিলা সিধুর অবশ হাত দুটো নিজের বুকের কাছে চেপে ধরে অঝরে কাঁদতে থাকে।
কবিরাজ মশাই, আপনি তো অনেকক্ষণ ধরে নাড়ি দেখছেন, চুপ করে থাকবেন না। সিধুর অবস্থা কি খুব খারাপ? বিষয়টা একটু আমাদের খুলে বলুন। গ্রামের সবাই বাইরে অপেক্ষা করছে। অবস্থা ভালো নয় মোড়ল মশাই। আমি যা ভয় পাচ্ছিলাম তাই হয়েছে। সিধুর শরীর সাধারণ ঠান্ডায় কাবু হয়নি। এ এক অদ্ভুত রোগ, একে বলে শীতর জ্বর। এই রোগের প্রভাবে মানুষের শরীরের রক্ত ধীরে ধীরে বরফ হতে শুরু করে। বাবা, আপনি আমাকে বলুন, আমার স্বামী বাঁচবে তো? ও যদি না থাকে তবে আমি আর রানী যে ভেসে যাব বাবা। ও ছাড়া আমাদের যে আর কেউ নেই। কবিরাজ কাকা, এর কি কোনো ওষুধ নেই? আপনি যা বলবেন আমি তাই করব। দরকার হলে শহর থেকে ওষুধ নিয়ে আসব। তাও আমার বন্ধুকে আপনি সুস্থ করে দেন কাকা। শহরের ওষুধে এ রোগ সারবে না দেবেন। এর একটাই দাওয়াই আছে। পাহাড়ি জঙ্গলের গভীরে এক বিশেষ গাছ আছে, নাম নীলকণ্ঠী। সেই গাছের পাতার রং গাঢ় নীল আর শিরাগুলো সোনালি। একমাত্র সেই পাতার রস গরম করে খাওয়ালে সিধুর শরীরের এই হিমভাব কাটবে। নীলকণ্ঠী গাছ? সে তো দুর্লভ বস্তু। এই তল্লাটে পাওয়া যাবে নাকি? পাওয়া কঠিন কিন্তু অসম্ভব নয়, তবে সময় খুব কম। আগামীকাল নতুন সূর্য ওঠার আগেই যদি সেই পাতার রস সিধুর পেটে না পড়ে, তবে ওকে বাঁচানো আর আমার সাধ্যের মধ্যে থাকবে না। আগামীকাল সূর্য ডোবার আগেই সেই পাতা আসবে কবিরাজ বাবা। আমি নিজে যাব সেই গাছ খুঁজতে। তুমি একা কেন যাবে বৌদি? আমিও যাব। সিধু আমার বন্ধু, ওর জন্য আমিও কিছু করতে চাই। আমি ওকে মরতে দিতে পারি না। গ্রামের শেষ মাথায় 3 রাস্তার মোড়। একদিকের রাস্তা সমতলের দিকে গেছে, আর অন্য রাস্তাটি উঠে গেছে কাল পাহাড়ের জঙ্গলের দিকে। পরিবেশ নির্জন। সময় তো আর নেই। মিথিলা বৌদি তো পূবের টিলার দিকে গেছে। আমাকেই কাল পাহাড়ের জঙ্গলটা দেখতে হবে। কবিরাজ কাকা বলেছে নীলকণ্ঠী গাছ দুর্গম জায়গায় হয়। যে করেই হোক সিধুকে বাঁচাতেই হবে। দেবেন যখনই জঙ্গলের সরু পথটিতে পা বাড়াতে যাবে, হঠাৎ রাস্তার পাশের ঝোপের আড়াল থেকে মহেশ বেরিয়ে আসে। তার মুখে সেই শয়তানি হাসি। সে একটা কঞ্চি দিয়ে দেবেনের পথ আটকায়। ওরে দেবেন, বলি এত তোড়জোড় করে যাস কোথায়? সিধুর তো যাও হবার হয়েই গেছে, এখন কি নিজের জানটাও দিবি নাকি? পথ ছাড় মহেশ, তোর সঙ্গে ফালতু কথা বলার সময় নেই আমার। সিধুর ওষুধের জন্য নীলকণ্ঠী গাছ আনতে যাচ্ছি। সরে দাঁড়া বলছি। নীলকণ্ঠী গাছ? ওরে বোকা, ওই কাল পাহাড়ের জঙ্গলে এখন মানুষ যায় না। ওটা অভিশপ্ত জঙ্গল, তুই জানিস না? গত শীতে যারা ওই জঙ্গলে ঢুকেছিল তাদের হাড় গোড়ো খুঁজে পাওয়া যায়নি। ওখানে গাছ খুঁজতে যাওয়া আর জমের দুয়ারে কড়া নাড়া সমান। কি কি বলছিস তুই? অভিশপ্ত মানে? হ্যাঁ, অভিশপ্ত। ওই জঙ্গলে অলৌকিক জিনিস থাকে। তাছাড়া নীলকণ্ঠী গাছ ওই পথে নেই। আমি শুনেছি ওই গাছ গ্রামের দক্ষিণ দিকের বিলের ধারে হয়। তুই ভুল পথে গিয়ে সময় নষ্ট করছিস আর নিজের বিপদ ডেকে আনছিস। ফিরে যা দেবেন, ফিরে যা। আমি তোর ভালো চাই, ফিরে যা। মহেশের কথা শুনে দেবেন বিভ্রান্ত হয়ে পড়ে। সে একবার জঙ্গলের অন্ধকার পথের দিকে তাকায়, আর একবার মহেশের দেখানো উল্টো পথের দিকে তাকায়। তার মনের জোর কমে আসে। সিধুর মৃত্যু ভয় আর নিজের জীবনের ঝুঁকি, এই দুয়ের দোলাচলে দেবেন থমকে দাঁড়িয়ে থাকে। মহেশ কি সত্যি বলছে? আমি কি ভুল পথে যাচ্ছি? যদি ওখানে গিয়ে ফিরতে না পারি তবে সিধুর কি হবে? কোথায় কোথায় সেই গাছ?
কবিরাজ কাকা তো বলেছিল এই পাহাড়ের নিচেই কোথাও আছে। আমি তো সারাটা জঙ্গল চষে ফেললাম, একটাও নীলকণ্ঠী গাছ চোখে পড়লো না কেন? না, এটাও না। ধুর ছাই, সব জংলি আগাছা। নীলকণ্ঠী গাছ কোথায় গেল? আরে, সূর্য যে ডুবে গেল। আর কত খুঁজবো, আর কতক্ষণ? সিধু তো আমাকে বিশ্বাস করে অপেক্ষা করছে। আমি কি তবে আজ বন্ধুকে বাঁচাতে পারবো না? আমাকে ক্ষমা করে দিস সিধু, আমি পারলাম না ভাই, আমি পারলাম না। তোর ওই ছোট্ট মেয়েটার মুখের দিকে আমি আর তাকাতে পারবো না। আমি ব্যর্থ বন্ধু, আমি ব্যর্থ। অন্ধকার ক্রমশ গ্রাস করছে জঙ্গলকে। পাথরের ওপর বসে থাকা দেবেনের অভয়ব ধীরে ধীরে অন্ধকারে অস্পষ্ট হয়ে যায়। শুধু তার কান্নার শব্দ শোনা যেতে থাকে। না, থামলে চলবে না, আমাকে উঠতেই হবে। সিধু, তুমি শুধু আর একটু সাহস রাখো। আমি আসছি গো। আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দেব না, কিচ্ছুতেই না। মিথিলা তার কাঁপা কাঁপা হাত বাড়িয়ে ওপরের একটি পাথরের কোণা ধরার চেষ্টা করে। পাথরটা নড়বড়ে ছিল। যেই সে ভর দেয়, পাথরটা খসে নিচে পড়ে যায়। মিথিলা ভারসাম্য হারিয়ে পিছলতে শুরু করে। মিথিলা ঝুলে পড়ে। তার এক হাত দিয়ে কোনো মতে একটি শক্ত লতা বা গাছের শিকড় আঁকড়ে ধরে। নিচে গভীর খাদ। মিথিলা ভয় চোখ বন্ধ করে ফেলে। তার চোখের সামনে ভেসে ওঠে অসুস্থ সিধুর মুখ আর মেয়ে রানীর কান্না। এই স্মৃতি তাকে নতুন শক্তি দেয়। না, আমি হারবো না। আমার সিধুকে বাঁচাতেই হবে। হে সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দাও। আমি শুধু আমার স্বামীকে বাঁচাতে চাই, এর বেশি কিছু না। মিথিলা শরীরের সমস্ত শক্তি দিয়ে নিজেকে উপরে টেনে তোলে। সে টিলার উপরের সমতল অংশে উঠে ধপাস করে পড়ে যায়। সে এতটাই ক্লান্ত যে নড়ার শক্তি নেই। নীলকণ্ঠী, ওই তো সেই গাছ। আমি পেয়েছি, অবশেষে পেয়েছি। হে সৃষ্টিকর্তা, সত্যি তুমি আছো। আমি জানতাম তুমি আমাদের এভাবে শেষ হতে দেবে না। পেয়েছি সিধু, আমি তোমার জন্য ওষুধ পেয়েছি। অপেক্ষা করো সবাই, আমি আসছি। যমরাজকে আজ হার মানতেই হবে। আমার সিধুকে আমি আজ বাঁচাবই। ওগো, আর কত ঘুমাবে? অনেক হয়েছে, এবার এইটুকু খেয়ে নাও। দেখো, আমি তোমার জন্য সেই জীবনদায়ী সুধা এনেছি। দেবেন কাকা, বাবা কি আর উঠবে না? চুপ কর মা, তোর বাবা এক্ষুনি উঠবে। তোর মায়ের এই পরিশ্রম বিফলে যেতে পারে না। মিথিলা, দেবেন, আমার কি হয়েছিল? আমি এখানে শুয়ে আছি কেন? বাবা, তুমি ফিরে এসেছো। আমি জানতাম তুমি আসবে। আমি সৃষ্টিকর্তার কাছে তোমার জন্য প্রার্থনা করেছিলাম। সৃষ্টিকর্তা আমার প্রার্থনা শুনেছেন। সিধু ভাই আমার, তুই জমপুরি থেকে ফিরে এসেছিস। আমরা তো প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম রে। আহা, মিথিলা, তুমি কাঁদছো কেন? ওটা কান্নার জল নয় রে সিধু, ওটা জয়ের জল। তুই জানিস না, তোকে বাঁচাতে বৌদি নিজের প্রাণ বাজি রেখে সেই কাল পাহাড় থেকে নীলকণ্ঠী গাছ এনেছে। ওর ভালোবাসার জোরের কাছে ওই শীতল ঝড় হার মেনেছে ভাই। আমি জানি, ঘুমের ঘোরে আমি যেন অনুভব করতে পারছিলাম কেউ একজন আমাকে খুব ডাকছে। তোমার ঋণ আমি শোধ করতে পারবো না মিথিলা। তুমি আর রানী ভালো থাকলেই আমার সব ঋণ শোধ।
আর কোনোদিন ওভাবে আমাকে ভয় দেখিও না। তোমাকে ছাড়া যে আমি বড় অসহায়। দেবেন, মিথিলা, রানী আর সিধু সবাই হাসছে। ঘরের বিষাদ কেটে গিয়ে খুশির বন্যা বয়ে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।